অনেক পেরেন্টস আছে, অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু এই সমস্যাটাই ভোগে। প্রত্যেকটা মক টেস্টের প্রতি অ্যানালাইসিস কিভাবে করতিস, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড, সবাই কিন্তু ভালো করে এটা দেখবে। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু ফেভারিট চ্যানেল প্র্যাকম্যাট নিট। আজকে আরেকটা পডকাস্টে এসেছি, আর এই পডকাস্টে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব, আর যার সাথে ডিসকাশন করব সে সমস্ত ফ্রেশার নিট অ্যাসপিরেন্টসের জন্য রোল মডেল। কেন? তার কারণ হচ্ছে সে একই সাথে নিজের সিবিএসসি বোর্ড এক্সামসে স্কুলে টপ করেছে এবং ফার্স্ট অ্যাটেম্পটেই নিজের মন মতো র্যাঙ্ক পেয়ে কিন্তু একটা ভালো গভর্নমেন্ট কলেজে এমবিবিএস পড়তে চলেছে। চলো আলাপ করে নিই, দেখা যাক কে রয়েছে আজকের পডকাস্টে। তো ফার্স্টলি রিদেশা, কংগ্রাচুলেশন ওয়ান্স মোর ফর ইউর ওয়ান্ডারফুল র্যাঙ্ক। রিদেশা, কত র্যাঙ্ক আছে তোর? আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 8833। 8833। রিদেশা, আমি একটা কথা তোকে প্রথম জিজ্ঞেস করতে চাইবো, যেহেতু ধর প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টস যারা ক্লাস 11 থেকে প্রিপারেশন নিচ্ছে, তাদের একটা ড্রিম থাকে যে আমি ফ্রেশারে ক্র্যাক করব, কিন্তু অনেকেই পারে আবার অনেকে পারে না। তুই একজন যে পেরেছিস, তো আমার প্রথম যেটা তোকে বক্তব্য রয়েছে সেটা হচ্ছে যে তুই ধর যখন স্কুলেও প্রিপারেশন করতিস, ইউটি হতো, পিটি হতো, স্কুলের বিভিন্ন এক্সাম যেগুলো হয় আর কি, তো সেগুলোতে ধর একটা সিলেবাস থাকে, কিন্তু তোর ইনস্টিটিউট যখন চলছে তখন তোর আরেকটা সিলেবাস চলছে। তো তুই মানে এরকম হতো না, মানে ম্যানেজ করতে শিখো? কারণ অনেক পেরেন্টস আছে, অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু এই সমস্যাটাই ভোগে। ধর স্কুলে হচ্ছে একটা পরীক্ষা হচ্ছে 30-এ, এটা ধর ইউটির কথা বলছি, 40 এরকম এক্সামস হয় যেরকম, সেটাতে হয়তো তার হয়তো স্কুলে একটা ব্যাচ টপার, সে হয়তো লেটসেস সে পেয়ে গেল তোর কি বলবো, সে হয়তো পেয়ে গেল হচ্ছে 30-এর মধ্যে হয়তো 26 বা 26 পাচ্ছে, 25 পাচ্ছে। আর যে হয়তো নিটের প্রিপারেশন নিচ্ছে, তার ইনস্টিটিউটকে ফলো করছে, সে হয়তো তোর পেয়ে গেছে 25, মানে 25 বলছে, 20 পেয়ে গেছে, 15 পেয়ে গেছে। কারণ কি? কারণ সে তো ওটাকে হার্ড করে ওতে ফলো করে না, সে ফলো করে হচ্ছে নিটের কারিকুলাম সিকোয়েন্স, সিলেবাসটা ফলো করে। তো এই জায়গাটায় তুই কি করতিস? মানে আমার এটা সাজেশন থাকে, মানে তোর থেকে জানতে তুই কি করেছিস। সো আমি চেষ্টা করতাম যে একটু স্কুল আর ইনস্টিটিউটে একটু আগে থাকতে, মানে যা সিলেবাস চলছে সেই অনুযায়ী তো টেস্টগুলো দেওয়া হয় ইনস্টিটিউটে বা স্কুলেও, তো একটু আমি একটা চ্যাপ্টার এগিয়ে থাকতাম, যে যদি ইনকেস আমি ইউটির জন্য নাও পড়তে পারি, তো আমার যা মনে আছে বা আমার যা কনসেপ্ট আছে সেটাতে আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মার্কস পেয়ে যাবো আর কি। যেমন 30-তে মোটামুটি 20 পাওয়ার মতো যেন একটা প্রিপারেশন থাকে, এন্ড তারপর যদি টাইম থাকতো মাঝখানে তো আমি ওটা। সো বেসিক্যালি ইওর ফার্স্ট প্রেফারেন্স সব সময় ছিল হচ্ছে যে নিটের মক টেস্ট, ইনস্টিটিউশনাল মক টেস্ট, এগুলোই তো ফার্স্ট প্রেফারেন্স ছিল। এটাই আমি সমস্ত পেরেন্টসকেই বলবো এবং সমস্ত স্টুডেন্টকেই বলবো যে যারা মানে একদম ফ্রেশার ইয়ারে ক্র্যাক করতে চাইছে, তারা না এই মোহটা থেকে বেরোতে পারে না। তারা ভাবে যে বোর্ড যা টেনে দিয়েছে, ঠিক আছে, তুই যেটা ম্যাচিওরলি বেরিয়েছিস যে না আমাকে একটা প্রফেশনাল ক্যারিয়ারে যেতে হবে, আমাকে নিটে যেতে হবে, এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। অনেকে না ওই 10-এ একটা ব্যাপার থাকে না, ক্লাস 10-এর সময়, যে হচ্ছে না বোর্ডে আমি ভালো রেজাল্ট করেছি, টপ করেছি, আমাকে আবার একটা 12-এ টপ তো আগে করতে হবে, তারপরে নিট করতে হবে। এইটা চক্করেই পুরো 2 বছর হচ্ছে মিসডাইরেক্টেড প্রিপারেশন হয়ে যায়। আমি অনেকেই দেখেছি এই জিনিসটা, যেটা তুই খুব ভালো করেছিস, যেটা খুব দরকার ছিল। আমি আর একটা কথা বলবো, যে ফ্রেশারে তুই যখন ক্র্যাক করলি, তো বোর্ড ভার্সেস নিটের জন্য একটা পেরেন্টসের এন্ড থেকেও না একটা চরম সাপোর্ট একটা দরকার হয়, যে বোর্ড ভার্সেস নিট হওয়ার জন্য। কারণ পেরেন্টস যদি দেখা যায় স্কুলে কমপ্লেন করলো যে আপনার মেয়ে কম পেয়েছে ইউটিতে, আপনি ওকে নিটের জন্য প্রিপারেশন করাচ্ছেন, আগে বোর্ডটাতে করান, এই জায়গাটা পেরেন্টস তো কখনো না কোনো ফেস করেছে। হ্যাঁ, মানে যেহেতু মার্কসটা ঠিকঠাক পেতাম তেমন খুব একটা ফেস করেনি, কিছু ফেস করেছে। আর যদি কখনো 1-2টো ইনস্ট্যান্স ক্রিয়েটও হয়েছে, তো সেই সময় পেরেন্টস কিরকম সাপোর্ট করেছে? মানে পার্টিকুলারলি আমার বাবা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেছে। আমি বুঝিয়েছি যে আমার একটা ইনস্টিটিউটের টেস্ট আছে, তো একটা আপকামিং টেস্টের জন্য এইটা একটুখানি হ্যাম্পার হয়ে গেছে। ইনস্টিটিউশন টেস্টে হ্যাম্পার হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এখানে আমি তোকে একটা জিনিস জিজ্ঞেস করবো, যে তুই রেগুলার যখন মানে টেস্ট দিতিস, আমি তোর সাথে কথা বলছিলাম একটু আগে, আমি প্রিপারেটর, তুই কোন কিভাবে আগে ফলো করেছিস, তুই সব থেকে যেটা হাইলাইট করছিলি সেটা হচ্ছে যে টেস্ট, যে তুই রেগুলার টেস্ট দিয়েছিস। আমার মনে আছে তোর মক টেস্টের দিকে তোর যে র্যাঙ্ক গুলো থাকতো, ইনফ্যাক্ট সেখান থেকেই আমি প্রথম বুঝলাম যে রিদেশা ভালো একটা পারফরমেন্স করবে নিট 2025-এ। তো তখন মক টেস্টের সময় তোর প্রেপারে যে মক টেস্টগুলো দিতিস, তোর মনে হতো কি যে ডিফিকাল্ট পেপার? কারণ এটা অলরেডি আমি সমস্ত পডকাস্টে মেনশন করি যে হচ্ছে অনেকেই ভাবে প্রেপারের মক টেস্ট এত কেন কঠিন করে, দিলে হয়তো কনফিডেন্স কমে যায়, বাকি জায়গায় আমার অনেক নাম্বার আসে, প্রেপারের নাম্বার মানে মার্কস এক্সাম দিলে কম মার্কস আসে। তোর ইনসাইটটা কি এখানে? আমার মানে মক টেস্টে মোটামুটি ওই 550-600 আর 12-এর দিকে একটু বেটার আসতো। তো বাট ব্যাপারটা যে টেস্টটা মোটামুটি মডারেটই থাকতো, আমার মনে হয় সেইটা আমাকে এই 2025-এর টেস্টের জন্য মানে নিটের জন্য প্রিপেয়ার করে দিয়েছে। আমার মনে হয় সেটা অনেকটাই হেল্পফুল। সো হার্ড মক টেস্ট বা যদি থাকে বা যেটাই হোক, বা হার্ড বলি বা মডারেট বা বাকিদের মতো সহজ না, এরকম মক টেস্ট যে প্রেপার তোকে দিয়েছে সেটা তোর বেনিফিট হয়েছে? একদম।
অ্যান্ড টেস্টটাকে অ্যানালাইজ করে বুঝতে পেরেছি যে ওটার পিছনে একটা কনসেপ্ট আছে, মানে আরো ইজিলি আমি কোয়েশ্চেনটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন কি করে করতে পারি। একদমই তাই, ওই আইডিয়াটা দিয়েছে আমাকে। আচ্ছা, আরেকটা কথা আমি তোকে এখানে জিজ্ঞেস করতে চাইবো, প্রত্যেকটা মক টেস্টের প্রতি অ্যানালাইসিস কিভাবে করতিস? সো ফার্স্টলি এক একজনের এক একটা তরিকা থাকে, আমি তোরটা জানতে চাইছি। সো ফার্স্টলি টেস্টের মার্কসটা দিতাম, যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে আমি সার্কেল করতাম, আমি দেখতাম যে সেগুলো কি সিলি মিস্টেক, তো আমি সেভাবে ডিভাইড করতাম। প্রত্যেকটা পেপারকে কি আবার প্র্যাকটিস করার কথা ভাবতিস কখনো? সেভাবে নয়, মানে যেই পার্টিকুলার কোয়েশ্চেন আমার মনে হয় যে আমি ভুলে যেতে পারি পরবর্তীকালে বা আরেকবার দেখলে ভালো হয়, তো সেইগুলো আমি রিপিটেডলি দেখতাম। আমি একটা টেস্ট নোটবুক বানিয়েছিলাম যেগুলো আমার হার্ড কোয়েশ্চেন, সিলি কোয়েশ্চেনসগুলো তো আমি মোটামুটি দেখে নিতাম যে আচ্ছা ঠিক আছে, লেটস নট ট্রাই টু ডু দিস অ্যাগেন। বাট এই হার্ড কোয়েশ্চেন একটা আলাদা করে আমার খাতা বানানো ছিল ফর ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড বায়োলজি, নোট আমি একটু মানে রেগুলারলি। আচ্ছা, এই যে তোর খাতা, স্পেশাল নোট, এক্সাম মানে যেগুলো থেকে তোর ভুল হচ্ছে, এরর কপি, মিস্টেক কপি, এখন এক একজন সবাই বানায় কিছু ফর্মুলা কপি, এগুলো তুই কি প্রত্যেকটা মক টেস্টের আগেই দেখতিস নাকি একদম নিটের আগেই শুধু দেখেছিস? না, আমি প্রত্যেকটা মক টেস্টের আগেই মোটামুটি পয়েন্ট টু বি নোটেড, সবাই কিন্তু ভালো করে এটা দেখবে। মানে এই আমার এটা প্রত্যেকে বুঝতে, সবারই ধারণা থাকে ওই খাতাটা বানাচ্ছি শুধু নিটের আগের একটা সপ্তাহের জন্য, সেটা কিন্তু নয়। প্রত্যেকটা মক টেস্টের আগে কিন্তু এটা ভালো করে ফলো করতে হবে, তবেই কিন্তু ভালো হবে। এটা খুবই মানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মনে হয় আমাদের ফলো করা উচিত। তুই যেমন বললি যে প্রত্যেকটা পরীক্ষার আগেই তুই সেপারেটলি এটাকে দেখতিস, মানে যেগুলো তোর মিস্টেক কপি ছিল, এরার কপি ছিল, হোয়াট এভার ইউ সে। একটা আমার প্রশ্ন রয়েছে যেটা আমি শুনে আমার খুব ভালো লেগেছে এবং যেটা আমিও বিশ্বাস করি, স্বামী বিবেকানন্দও বলে গেছেন যে যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ পর্যন্ত থামা যাবে না। তাতে যাই হোক না কেন, ভালো হতে পারে, খারাপ হতে পারে, ডিস্ট্রাক্টিং হতে পারে, অনেক আনন্দময় জিনিসপত্র হতে পারে, যে না কি ভালো জিনিস, এত সুন্দর সেলিব্রেশন, তুই প্রত্যেকটাকে স্যাক্রিফাইস করেছিস। মানে আমি পার্টিকুলারলি আমি শুনে খুব অবাক হলাম যে দুর্গাপুজোতেও একটা স্টুডেন্ট সে শুধু গিয়ে অঞ্জলি দিয়ে সে আবার পড়তে বসেছে, মানে বাঙালি হয়ে। এই জিনিসটা কিন্তু মানে খুব কম হাতে গোনা কয়েকটা ছেলে মেয়েকে আমি পেয়েছি, তো তার মধ্যে তুই একজন। তো তুই এটা মানে এটা তোর কখনো খারাপ লাগে না? মানে যে এই যে এত মানে ধর দুর্গাপুজোতে গেলাম না, বন্ধুরা তো ঘুরে বেড়াচ্ছে নতুন জামা কাপড় পরে, তুই নতুন জামা কাপড় পরে হয়তো অঞ্জলি দিতে গেছিস, কিন্তু সেটা নিয়ে তো তুই ঘুরলি না, গল্প করলি না, আড্ডা মারলি না, খারাপ লাগেনি কোনোদিন? অনেস্টলি বলবি। হ্যাঁ, একটু তো। নাকি কেউ জোর করেছে? না, কেউ জোর করেনি, আমার ফ্যামিলি কোনোদিনই আমায় প্রেশার দেয়নি, আমারটা কমপ্লিটলি নিজের ইচ্ছে। বাট আমার সেই সময়টা একটু তো খারাপ লাগতোই ডেফিনেটলি, বাট আমার মনে হতো যে আমি যদি 2 বছরে দুর্গাপুজো স্যাক্রিফাইস করি, আমার জীবনের আরো যতগুলো দুর্গাপুজো আছে সেগুলো ভালো হবে। বাহ। সো এটা তুই নিজে ভাবতিস না, তোকে বলেছিল? আমি নিজেই ভাবতাম। মানে এই যে থট প্রসেসটা যেটা তুই বললি এক্স্যাক্টলি, যে অ্যানালিসিসটা, এটা কি তোর নিজের নাকি প্যারেন্টস একবার বলে দিয়েছে যে ভাই? আমার বাড়িতে কোনোদিনই অ্যাকচুয়ালি আমাকে কেউ বলেনি কিছু হতে হবে, এটা কমপ্লিটলি আমার নিজের ইচ্ছে। সো ভেরি গুড পার্ট, মানে এটাই কিন্তু দরকার। আমি সবাইকে বলবো, যারা স্টুডেন্টরা দেখছো, পেরেন্টসরা তো তোমাদের চাই যে তোমাদের মধ্যে এরকম একটা স্ট্রেংথ তৈরি হোক, মেন্টাল স্ট্রেংথ তৈরি হবে, এটা যে কোনো পেরেন্টস চাইবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে থেকে এই জেদটা আসা উচিত, যে হচ্ছে যে লাইক আমি সমস্ত যে স্যাক্রিফাইস করবো হাসি করবো এবং নিজের জন্য করছি। এই যে আজকে ও স্যাক্রিফাইস করেছে তার জন্য ওর লাইফ বেটার হয়েছে, অন্য কারণ না, ওরই লাইফটা বেটার হয়েছে। তো এটাও যে ভেবেছে নিজে থেকে, এটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল। এটা খুবই ভালো এবং আমার মনে হয় এটা সবার ফলো করা উচিত, যে ওর মানে এই স্যাক্রিফাইসিং নেচারটা। আচ্ছা, আর একটা কথা আমি বলবো, তুই প্রেপমেডে মেন্টারশিপ যেটা বলছিলিস, সেটা তুই এমনি খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড স্ট্রং, যেটা আমি নিজেও দেখেছি এবং আমার এটা আর একটা রিজন যে তোর উপর আমার একটা বিশ্বাস ছিল যে তুই ডেফিনেটলি কিছু ভালো কিছু করবি। তো মেন্টারশিপটা এরকম একজন একটা স্ট্রং মেয়ে, এরকম একজন একটা যে নিজেই স্যাক্রিফাইস করতে পারে, তার জন্য কি মেন্টারশিপটা দরকার ছিল প্রেপমেডের? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে মানে আমার এই মেন্টারশিপটাই আমার প্রিপারেশনটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে। মানে অনেক সময় অনেক রকম ডাউট হয়, নট অনলি স্টাডি রিলেটেড, বাট আরও অনেক প্রবলেমস আসে, মেন্টালি একটু ডিস্টার্ব লাগে যে এত কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, না হলে কি হবে। এই হেল্পটা আই থিঙ্ক দিস ওয়াজ ভেরি মাচ রিকোয়ার্ড, অ্যান্ড আ পার্সন হু হ্যাজ গন থ্রু দিস ক্যান বেটার গাইড মি দ্যান মাই প্যারেন্টস অবভিয়াসলি। তো ডক্টর দাদা ছিল না ডক্টর দিদি ছিল? দিদি ছিল। ডক্টর দিদি কোন দিদি? প্রতীক্ষা। ওকে, ভেরি গুড। আর একটা জিনিস আমি এখানে জিজ্ঞেস করবো, যে তোর যখন ধর থ্রু আউট পড়াশোনা করতিস, আমি তোর সাথে যখন কথা বলছিলাম, যে কিছু চ্যাপ্টার ছিল যেগুলো তোর মনে হতো যে মুখস্থ করতে হয়, ওগুলো তোর বুঝতে রাখতে অসুবিধা হতো। প্ল্যান্ট কিংডমের নাম বললি, তুই ককরোচের কথা বললি, তো কোন এডুকেটর প্রেপেয়ার্ড রয়েছে যাদের ভিডিও তোকে হেল্প করেছে? স্যার পার্টিকুলারলি আমি তো আপনার ভিডিওগুলোই দেখতাম। কোনগুলো দেখেছিস? আমি এই যেমন বললাম প্ল্যান্ট কিংডমের ভিডিওগুলো, এন্ড দেন প্ল্যান্ট ফ্যামিলিজ যেটা নতুন অ্যাড করা হলো, এন্ড দেন নিউলি অ্যাডেড গুলো। হ্যাঁ, এন্ড দেন যে অন্য ডিজিজের পার্টটা আমার একটু মুখস্থ রাখতে অসুবিধা হতো। যেগুলো অ্যাডেড ডিজিজ গুলো নাকি পুরো অ্যাডেড ডিজিজ গুলো? পার্টিকুলারলি আমি বাকি ডিজিজ গুলো দেখছিলাম, বিকজ অনেকগুলো সিমটমস কোইনসাইডিং, তো ওইগুলো একটু গুলিয়ে যেতে পারতো। তো কোনটা কার? হ্যাঁ, এক্স্যাক্টলি কোনটা কার, মানে সেইগুলো আর কি। অ্যান্ড আমার অ্যানিমাল কিংডমও পার্সোনালি খুব অসুবিধা হতো, মানে এত কিছু মনে রাখা, অ্যান্ড একদম পয়েন্ট ওয়াইজ
কারণ নিটে তো এরকম কোয়েশ্চেন বহুবারই এসছে, তো ওটা আমার খুব হেল্প করেছে। ওকে ওকে। কেমিস্ট্রিতে আমি RGT স্যারের ভিডিওসগুলো দেখতাম, অনেকগুলো, যেমন অর্গ্যানিকের অনেক কনসেপচুয়াল ক্ল্যারিটি, যে একটা রিয়াকশন কি করে হবে, হোয়াট ইজ দ্য প্রসেস বিহাইন্ড ইট, কেন হচ্ছে, এই ক্ল্যারিটিটা খুব দরকার ছিল। আই থিঙ্ক ফিজিক্যাল কেমিস্ট্রি তো ইট গোস দ্য সেম ওয়ে। ওকে 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 ওকে, অলরাইট। একটা জিনিস না কথা বললেই না 2025-এর নিট বলে এটা, সেটা হচ্ছে যে এক্সাম হল এক্সপিরিয়েন্স। এক্সাম হল এক্সপিরিয়েন্সে এবছরে তো অ্যাটেম্পট সিকোয়েন্স কি ছিল সাবজেক্ট ওয়াইজ? আমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। ঠিক আছে, অনেক বাচ্চাই আমি দেখলাম যারা এই সিকোয়েন্স করেছে তারা বেটার স্কোর করেছে, কারণ তারা হোপলেসনেস বা একটা আনসার্টেনিটি ফিলটা লাস্ট আওয়ারে গিয়ে করেছে রাদার দ্যান ফার্স্ট আওয়ার। যারা ফিজিক্স ইন কেস আগে করে ফেলেছে, কিছু জনে, সবার বলবো না, তারা অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে রাদার মেজর ক্ষেত্রেই হচ্ছে তারা কিন্তু হোপলেস হয়ে গেছে ফিজিক্স কোয়েশ্চেন দেখে, কারণ তারা মাইন্ডসেট নিয়ে গেছিল যে বিশাল একটা ভালো নম্বর পেতে হবে, নিট মানেই তো প্রচুর নম্বর পেতে হবে, প্রচুর নম্বর পেতে হবে মানে ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলোতে প্রচুর নম্বর পেতে হবে। তো ফিজিক্সে যদি দেখে যে আমি এত কম নম্বর পাচ্ছি, তার মানে কোয়েশ্চেন আসবে এটাই যে আমারই খারাপ যাচ্ছে পেপার না সবার খারাপ যাচ্ছে পেপার। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই সিকোয়েন্সটাও তোকে, এটা কিন্তু একটা লাক ফ্যাক্টর, মানে কি বলবো, মানে এটা হতেই পারতো বায়োলজি কঠিন, কারণ যখন বায়োলজি যে প্রথম করছে মানে কঠিন মানে কি আউট অফ সিলেবাস, এবারও এসেছিল 5টা কোয়েশ্চেন, এবারে 5টা কোয়েশ্চেন বাইরে এসেছে, কিন্তু এটা 5টা এসে যদি 20টা আসতো তাহলে কিন্তু লোকের কিন্তু তখন একটা অসুবিধা হতো, এবং তার কনসিকোয়েন্স কি হতো উই ডোন্ট নো। তো এটা খুব ইম্পর্টেন্ট যে যাই পেপার আসুক না কেন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ইজিগুলো তো বস করে ফেলতে হবে, ওইগুলো ছাড়া যাবে না। আচ্ছা, একটা কথা আমি জানতে চাইবো যে তোর আর কোনো স্পেশাল এক্সাম হল এক্সপিরিয়েন্স আছে যেটা তুই মেনশন করতে চাইছিস নেক্সট ইয়ারের স্টুডেন্টদের জন্য, ভাই বোনদের জন্য? আমার মনে হয় যে এক্সামের সেই টাইমটায় whatever may be the level of the paper, I think যে পেপারটাকে জাস্ট অ্যাটেম্প্ট করা উচিত, বিকজ সার্টেনলি মানে যে এতদিন ধরে প্রিপারেশন করেছে তার ডেফিনেটলি একটা লেভেল অফ নলেজ আছে, মানে যদি তার ডিফিকাল্ট লাগে তাহলে আরো 5টা লোকেরও ডিফিকাল্ট লাগা উচিত। তো পেপার কঠিন হলে এইভাবে যেন আমরা নিজেদেরকে বোঝাই, সহজ হলে সবার জন্য সহজ, নাম্বার ভালো পেতে হবে, কঠিন হলে সবার জন্য কঠিন, ঠান্ডা মাথায় ইজিগুলো করে ফেলতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, 3টে টিপস, আমি এন্ড অফ দ্য মোটামুটি পডকাস্টে চলে এসেছি, আমার 3টে টিপস চাই তোর থেকে নেক্সট ইয়ারে তোকে যারা ফলো করছে, স্পেশালি আমি যেটা বললাম ফ্রেশাররা, তোর থেকে আমি চেষ্টা করেছি যে যতটা মেসেজ তোর থেকে দেওয়া যায়, স্যাক্রিফাইসের টার্মসে বল, বোর্ড ভার্সেস নিটে ছোট ছোট যেগুলো মেন্টাল কি বলবো ফ্লেক্সিবিলিটি রাখতে হবে স্কোর নিয়ে, সেইগুলো নিয়ে বল, পিটির স্কোর স্কুলে যেটা আলোচনা হলো, বাট তবুও আমি বলবো ইন জেনারেল ফ্রেশার্স হোক, ড্রপার্স হোক, যাই হোক, হোয়াট এভার, নিট অ্যাসপিরেন্স, এক কথায় নিট অ্যাসপিরেন্স, তাদের জন্য 3টে যদি বলি মেজর টিপস যেটা তোর মনে হয়েছে যে খুব 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 দরকার ছিল, যদি হয়তো ওইগুলো তুই ফলো না করতিস তুই হয়তো আজকে এই জায়গায় থাকতেই পারতিস না, এরকমই 3টে টিপস বল। আমার মনে হয় যে ফার্স্টলি যে একটা তো আগে একটা প্রিকনসেপ্ট নোশন ছিল যে নিট খুব ইজি হয়, তো জাস্ট এনসিইআরটিটা পড়লেই হবে বা রাদার কনসেপচুয়াল ক্ল্যারিটি না হলেও হবে, বাট আমার মনে হয় যে রাদার এই কনসেপ্টটাই ফোকাস করাটা দরকার, নাহলে এই পেপারটা আমার মনে হয় না যে আমি যেটুকু মার্কস করতে পেরেছি সেটা পারতাম করতে। সো কনসেপ্ট, ফোকাস ইন বিল্ডিং কনসেপ্ট, নাম্বার 1। নাম্বার 2, সেকেন্ডলি এই নিট প্রিপারেশনটার সময় অনেকেই তো অনেক রকম অ্যাডভাইস দেয়, অনেকেই অনেক কিছু না জেনে হয়তো দেয় অ্যাডভাইস। ইয়েস, তো মানে মোস্টলি যেগুলো মনে হয় যে ইট ইজ এফেক্টিং মি ইন আ ব্যাড ওয়ে, সেটাকে ইগনোর করাই ভালো। এফেক্টিং বলেনি কিন্তু, অ্যাফেক্টিং মি, ক্ষতি করেছে ওর। আচ্ছা, তারপর সেটাকে ইগনোর করতে হবে। সো ফ্রি অ্যাডভাইস নেওয়া যাবে না, তাই তো? যে মানে চুজি হতে হবে, সিলেক্টিভ হতে হবে ডিউরিং টেকিং দ্য অ্যাডভাইসেস। কনসেপ্ট ফার্স্ট পয়েন্ট ছিল। সেকেন্ড পয়েন্ট, অ্যাডভাইস জেনে বুঝে নাও কার থেকে নিচ্ছ। থার্ড, আই থিঙ্ক যে এই প্রিপারেশনটা তো একটা মানে ইটস লাইক আ তপস্যা, তো সেটাকে একদম সেটার জন্য যা কিছু স্যাক্রিফাইস করা প্রয়োজন, আই থিঙ্ক ওয়ান হু ইজ প্রিপেয়ারিং ফর নিট শুড ডু দ্যাট। ওকে, সো ভেরি মাচ মানে স্টেইং ফোকাস আনটিল ইট ইজ অ্যাচিভড। তো খুব ভালো 3টে কথা বলেছে ও, কিন্তু কোনো রাষ্ট্রের দিকে টিপসে বলতেই পারতো যে হচ্ছে যে এই খাতা বানাও, ওই কপি বানাও, এটা করো সেটা করো, বলেনি। ও এমন 3টে পয়েন্টে হিট করেছে এবং আমার মনে হয় একদমই ঠিক 3টে পয়েন্টে হিট করেছে। আমিও এটা বিশ্বাস করি, আমাদের টিচাররা আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের যদি গোলটা ঠিক হয় না, আমাদের আশেপাশে এত রিসোর্স আছে যে সেইটাকে আমরা ইউজ করে নেবো, আর যদি গোলটাই ঠিক না হয় তাহলে 1000 রিসোর্স দিয়ে দিলেও মানে হয়তো সে ইউজ করতে পারছে না রিসোর্সগুলোকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমি সবাইকে বলবো, ফ্রেশাররা তো ডেফিনেটলি অলরেডি স্টার্টিংয়েই বলেছি যে হৃদেশা তোমাদের জন্য মানে রোল মডেল, আর বাকি যারা তোমাদের বাকি নিট অ্যাসপিরেন্টস যারা রয়েছে তাদেরও অনেক কিছু শেখার রয়েছে যে পয়েন্টগুলো বললো। তো আজকের পডকাস্ট এখানে ফিনিশ করছি। হৃদেশা থেকে অনেক কিছু জিনিস নতুন আমরা শিখতে পেরেছি এবং যেগুলো আমি শিওর যে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে নিজেদের প্রিপারেশনসকে আরো ভালো করার জন্য। আজকে পডকাস্ট এখানে ফিনিশ করছি। হৃদেশাকে অনেক অনেক থ্যাংক ইউ, আবার কংগ্রাচুলেশন, খুব ভালো করে কলেজে যাও, অনেক ভালো ডাক্তার হও, অনেক বড় ডাক্তার হও এবং আরো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া নাম উজ্জ্বল করো। আর আজকের পডকাস্টটা আমরা এখানে ফিনিশ করছি।